নমস্কার, আমি অনুপ রাজ। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের ক্লাস 9-এ যারা পড়ছো, নতুন যারা ক্লাস 9-এ উঠেছো, তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের নতুন অ্যাক্টিভিটি টাস্ক। কিন্তু তোমরা করোনার কারণে এখন স্কুলে আসতে পারছো না, তাই তোমাদের থেকে শিক্ষকদের একটা মধ্যবর্তী দূরত্ব একটা তৈরি হয়েছে। আমি ওই অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে তার সলিউশন আমি আজকে করে দেখাবো। তার আগে আমি ওই অধ্যায়টা, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি টাস্কটা যে অধ্যায়ের উপর বেস করে দেওয়া হয়েছে সেটা হলো বাস্তব সংখ্যা, সেটা নিয়ে জাস্ট কয়েকটা কথা আমি তোমাদের বলছি। বাস্তব সংখ্যা, এই সংখ্যা আসলে কি? আমরা যে সমস্ত সংখ্যা 0, 1, 2, 3, 4, -1, 3/4, 5/6, সমস্ত সংখ্যাগুলো নিয়ে আমরা যে সমস্ত কাজ করি, √2, √3, এগুলো সবই বাস্তব সংখ্যা। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাস্তব সংখ্যা ছাড়া কি আর কোনো সংখ্যা আছে? অবশ্যই আছে, কিন্তু সেটা আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। আমরা যখন আপার ক্লাসে উঠব, যখন হায়ার স্টাডিতে যাব, তখন কিন্তু আমরা দেখতে পাবো সেখানে অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, তার ধারণা কিন্তু আমরা পাবো। তাকে জটিল সংখ্যাও বলা হয়, সেটা নিয়ে আমি এখন যাচ্ছি না। আমাদের যে বাস্তব সংখ্যা রয়েছে, সেই বাস্তব সংখ্যার মধ্যে মূলত দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা পার্ট হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটা কি একটু সংক্ষেপে বলে নিই। মূলদ সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q দুটো হলো পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়ালস টু 0। কিউটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ যেটা হর থাকছে সেটা নট ইকুয়ালস টু 0, এবং পি এবং কিউ তারা পরস্পর মৌলিক যদি হয়, তাহলে সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি মূলদ সংখ্যা, বা ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। এছাড়া যত সংখ্যা রয়েছে যেগুলো বাস্তব সংখ্যার অন্তর্গত, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি কি? √2, √3, √5। এছাড়া পাই, ই, এবং এই অমূলদ সংখ্যার আসল অস্তিত্বটা কি না, অমূলদ সংখ্যা হলো এরকম সংখ্যা যে সমস্ত সংখ্যা অসীম পর্যন্ত চলতে থাকবে, কিন্তু কোনো পার্ট দশমিকের পরে ঘুরে ঘুরে আসবে না, অর্থাৎ আবৃত্ত হবে না, অর্থাৎ অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, তাদেরকে আমরা বলছি অমূলদ সংখ্যা। এবার চলে যাচ্ছি যে মূলদ সংখ্যা রয়েছে, সেই মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে না, একটা রয়েছে পূর্ণ সংখ্যা, আরেকটা রয়েছে ভগ্নাংশ সংখ্যা। আর সেই পূর্ণ সংখ্যাগুলো কি কি সেটা আমি একটু বলে নিই। পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, আরেকটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, আরেকটা 0 হয়। অর্থাৎ এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 0 আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই পুরোটা মিলেই কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যার মধ্যে একটা পার্ট যেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আর এই সেই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা 0টাকে অ্যাড করে দিই, তাহলে যে সেটটা তৈরি হয় তাকে বলা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? এছাড়া আর যে পুরো সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যে বাকি যে সংখ্যাগুলো রয়েছে মূলদ সংখ্যার মধ্যে, সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা। ঠিক আছে? এবার ভগ্নাংশের কিছু কিছু ভাগ আমরা ছোট সময় শিখেছি। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আবার দশমিকেরও সেরকম
কিছু কিছু ভাগ আছে, যেমন শুদ্ধ আবৃত্ত দশমিক, আবার অশুদ্ধ আবৃত্ত দশমিক, এইভাবে কিছু কিছু ভাগ রয়েছে। ঠিক আছে, আর বেশি কিছু এখানে আলোচনা করছি না, সরাসরি আমি চলে যাচ্ছি আমার কোশ্চেনটা, মানে যেটা অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া আছে সেটা সলভ করার জন্য। দেখো এখানে তোমাদের জানুয়ারি 2022 সালের যে নবম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া আছে তার প্রথম প্রশ্নটা আছে -2/3 সংখ্যাটি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যা, একটি মূলদ সংখ্যা। যেহেতু -2/3 এটা একটা p/q আকারের ফর্ম, p/q আকারের ফর্ম, কারণ আমরা জানি কি যে কোনো মূলদ সংখ্যা তাকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটা q ≠ 0 হবে। যে কোনো সংখ্যা যখন তাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p এবং q দুটোই হবে পূর্ণ সংখ্যা এবং qটা কি হবে, ≠ 0 হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি -2 এবং 3 দুটোই কি পূর্ণ সংখ্যা, এবং 3টা মানে নিচের যে পার্টটা ≠ 0 আছে, তাই এটি একটি মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে ক্ষয়ের দাগে রয়েছে 0.45004500450045। এখানে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে দশমিকের পরে যে পার্টটা রয়েছে এটা একই সংখ্যা কিন্তু বারবার রিপিট হয়ে আসছে না। এখানে 450 ছিল, তারপরে 450 এলো, তারপরে কিন্তু 450 আর আসেনি। তাহলে একই জিনিস যখন রিপিট করে আসছে না তখন আমরা তাকে কি বলি না, অনাবৃত্ত সংখ্যা। অনাবৃত্ত, যদি একই সংখ্যা বারবার রিপিট করে করে আসে তখন তাকে আমরা বলি আবৃত্ত সংখ্যা। এখানে একই সংখ্যা যেহেতু বারবার রিপিট করে আসছে না তাই আমরা তাকে বলছি অনাবৃত্ত সংখ্যা, এবং এখানে ... সংখ্যাটা শেষ হয়নি, তাহলে এটা অসীম সংখ্যা, তাই এটা অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা হবে। এর ঠিক পরে যেটা রয়েছে পাই ও ই হলো মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তুরীয় অমূলদ সংখ্যা। এটা তুরীয় অমূলদ সংখ্যা হবে, কারণ পাই আর ই দুটোই হচ্ছে অমূলদ সংখ্যা। কেন তুরীয় বা একে অবীজীয় বলা হয়, কারণ এই সংখ্যা দুটো কোনো সাধারণ সমীকরণের কোনো বীজ হয় না, তাই পাই আর ই হলো তুরীয় অমূলদ সংখ্যা। আমি এর ডিটেলসটা এখানে পরপর লিখে দেখিয়েছি, তোমরা সুন্দর করে দেখতে পারো। এবার 2-এর দাগের প্রশ্ন, যেখানে সত্য মিথ্যা লেখো। 2-এর দাগের ক, একটা সংখ্যা দেওয়া আছে যেটা শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আমি প্রথমেই বলে দিই শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কাকে বলে না, দশমিকের পরে যদি কোনো সংখ্যার পৌনঃপুনিক পার্টটা যদি স্টার্ট হয়, অর্থাৎ যেহেতু আবৃত্ত দশমিক বিন্দুর এখানে ঠিক পর থেকেই শুরু হয়েছে, তাই এই যে কয়ের যে প্রশ্নটা দেওয়া আছে এটা সত্য। ঠিক আছে, আর অশুদ্ধ আবৃত্ত দশমিক কীরকম হবে না, বা মিশ্র আবৃত্ত দশমিক কীরকম হবে না, তার ক্ষেত্রে এই দশমিকের পরে যে সংখ্যাটা শুরু হবে তার ক্ষেত্রে সেখানে পৌনঃপুনিক স্টার্ট হবে না। এরকম হতে পারে যেরকম 0.3454545, অর্থাৎ 3টা কিন্তু পুনরাবৃত্ত হচ্ছে না, শুধুমাত্র 454545টা পুনরাবৃত্ত হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা রকম হবে। এরপরে ক্ষয়ের দাগের প্রশ্ন বলছে 0কে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। আমরা এখানে করে দেখিয়েছি আমি যে 0 কি হবে, 0/5 লেখা যেতে পারে। আমি 0 =
আলাদা কিছু লিখতে পারি, 0/10 লিখতে পারি, যা কিছু লিখি না কেন নিচের পার্টটা কি হচ্ছে, নট ইকুয়ালস টু 0 হচ্ছে। এবং যেহেতু উপরের পার্টটা 0 আছে সেটাও একটা পূর্ণ সংখ্যা এবং নিচেও যে পার্টটা রয়েছে সেটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি বলছি যে এই যে প্রশ্নটা দেওয়া আছে বা যে কথাটা বলা আছে এটা সত্যি। তার ঠিক পরের প্রশ্ন 2 দাগের গ, সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্গত। সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্গত। এখানে আগে জানতে হবে যে পূর্ণ সংখ্যা কি কি। পূর্ণ সংখ্যা হলো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, আর শূন্যও একটা পূর্ণ সংখ্যা যা ধনাত্মকও নয় আর ঋণাত্মকও নয়। ঠিক আছে, এখানে আমরা -∞ থেকে ডট ডট করে -3, -2, -1, 0, 1, 2, 3 এইগুলো কিন্তু সবই কিন্তু ডট 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 এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর সেই পূর্ণ সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যা কোনগুলো, না 0 থেকে শেষ পর্যন্ত যত ধনাত্মক রয়েছে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে যদি 0টা যোগ করা হয় তার যে সেটটা হবে সেটাই হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে আমরা W দ্বারা ডিনোট করি, W সেট দ্বারা ডিনোট করি, আর পূর্ণ সংখ্যার সেটকে আমরা Z দ্বারা ডিনোট করি। ঠিক আছে, এখানে W কি হয়, সবসময় সাবসেট হয় Z এর সাবসেট হবে। এবং যেহেতু অখণ্ড সংখ্যা সব পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে নেই, তাহলে এই কথাটা কি হবে, মিথ্যা হবে। সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যার অন্তর্গত, এই কথাটি সত্যি নয়। এর পরের প্রশ্ন 3 দাগের ক, দুটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে কীরকমভাবে দেখাচ্ছি, না দেখো যে কোনো দুটো পূর্ণ সংখ্যা আমি নিয়েছি, 20 আর এটা 5, 20 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 4। 4 সাধারণতই কি পূর্ণ সংখ্যা একটা। আবার ঠিক যদি আমি উল্টে দিতাম, এই একই দুটো সংখ্যাকে যদি উল্টে লিখতাম তাহলে 5 ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 5/20, কাটাকাটি করলে 1/4। এটা কি হচ্ছে, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে। অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যার ভাগফল যে সবসময় পূর্ণ সংখ্যা হবে তেমন কোনো কথা নেই। ঠিক আছে, পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। বোঝা গেছে? এটা তোমরা আলাদা কোনো উদাহরণ দিয়েও নিজেরা তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন 3 দাগের খ, -4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? -4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি, -4 ইন্টু -4। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 4-এ গুণ করলে 16। √16 ইকুয়ালস টু কত? √16 ইকুয়ালস টু +-4। যেহেতু 4 ইন্টু 4 ইকুয়ালস টু 16, -4 ইন্টু -4 ইকুয়ালস টু 16। তাহলে আমরা যে কোনো ধনাত্মক সংখ্যা যখন বর্গমূল করব তখন সেখানে কিন্তু প্লাস মাইনাস আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এরপরে 3 দাগের গ বলছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে অমূলদ সংখ্যাকে দুটোকে গুণ করলে একটা অমূলদ সংখ্যা হয়, কিন্তু আমাদেরকে দেখাতে বলছে যে আমরা দুটো অমূলদ সংখ্যা গুণ করব কিন্তু সেটা একটা অমূলদ সংখ্যা হবে না। আমি একটা উদাহরণ নিতেই পারি, √3 ইন্টু √3 ইকুয়ালস টু 3। তাহলে এই 3 যে পাচ্ছি এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। এটা অন্য যে কোনো আলাদা উদাহরণ দিয়েও তোমরা লিখতে পারো। এটা যে শুধুমাত্র এই √3 ইন্টু √3 হবে তা কিন্তু নয়। কেউ √5 ইন্টু √5 বলতে পারে, কেউ √8 ইন্টু √2 বলতে পারে, তার ক্ষেত্রেও কিন্তু একটা
আলাদা রকম আসবে, যার ক্ষেত্রে সেটাও হবে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এরপরে 4 দাগের ক বলছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সংখ্যারেখার উপর √3 সংখ্যাটিকে স্থাপন করে দেখাও। আমি যদি একটা সংখ্যারেখা এইভাবে টেনে নিই, যেখানে 0 আছে, ডান দিকে 1 2 3 আর বাম দিকে -1 -2, এবার এই √3 মানটা কোন জায়গায় আসবে সেটা তোমাদের আগে জানতে হবে। যে সেই জিনিসটা কোথায় আসবে না 1 থেকে 2 এর মধ্যে আসবে, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তার থেকে যেটা বিশেষভাবে জরুরি যে √3 = কি লিখবে না √3 = √2 + 1 প্রথম। এবারে এই √2 + 1টাকে লেখা যেতে পারে √2² + 1² এবার এই জিনিসটা কেন লিখলাম দেখো, তোমরা সমকোণী ত্রিভুজের কথা পড়েছ, সমকোণী ত্রিভুজ, এবং সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা হয় ভূমি, এটা হয় লম্ব, আর এইটা হয় অতিভুজ। এবং এইখান থেকে একটা খুব সুন্দর সূত্র রয়েছে যাকে বলা হয় পিথাগোরাসের সূত্র, তাই না? অতিভুজের স্কয়ার অর্থাৎ অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে অতিভুজ নির্ণয় করতে হলে কি করতে হবে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করতে হবে। এখানেও সেই জন্য আমাদেরকে কিন্তু √2 মান আগে নির্ণয় করতে হবে, আগের √2 মান নির্ণয় করতে হবে, তারপর আমাকে √3 মান নির্ণয় করতে হবে। আর √2 মানটা কি করে নির্ণয় করব আমি আগে একটু এখানে দেখিয়ে নিই কিভাবে। এখানে প্রথমে 1 সেন্টিমিটার মাপ নিলে তারপর এখানে একটা লম্ব আঁকবে, এখানে একটা লম্ব আঁকবে এবং সেটাও 1 একক মাপ নিবে। 1 সেন্টিমিটার নিতে হবে এরকম কোনো কথা নেই, তুমি যে কোনো এককে এটা নিতে পারো, কারণ এখানে √3 কোনো একক দেওয়া নেই, তাই এর মান যে কোনো এককে হতে পারে। এবার এইখান থেকে যখন আমি এটা যুক্ত করব তখন এই মানটা হবে √2, কারণ এটা 1 এটা 1, তাহলে এটা √1² + 1² মানে √2। এরপর আবার এইখানে একটা এরকমভাবে লম্ব টানবো, লম্ব টানার পর আমি আবার এইখান থেকে ওই 1 সেন্টিমিটার যে দূরত্ব 1 একক ওই দূরত্বটা এখানে কেটে নেব। এরপর আমি এটাকে জয়েন্ট করে দেবো, তাহলে এটা √2 আর এটা 1, তাহলে এটা কত হয়ে যাবে তখন √3। এবার এখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি এটাকে যুক্ত করব। এই যে পয়েন্টটা পাবো এই পয়েন্টটাই হবে √3 সংখ্যারেখায়। আমি এবার পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের একটু করে দেখাচ্ছি। আমি এখানে 0 ধরলাম, এখানে 1, এখানে 2, এখানে 3, এইভাবে এদিকে তীর চিহ্ন দিলাম, এদিকে -1, এদিকে -2, এইখানে তীর চিহ্ন দিলাম। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই 1 যে বিন্দুটা আছে এই 1 বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকছি। দেখো কিভাবে আঁকছি। প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে গোল করলাম, এবার ওই মাপটা নিয়ে এখানে বসিয়ে কাটলাম, আবার একই মাপ নিয়ে কাটলাম, ঠিক উপরের দিকে কাটলাম, আবার এখানে বসিয়ে একই মাপ নিয়ে
কাটলাম। এবার স্কেলের সাহায্যে যুক্ত করে দিলাম। তোমরা 90° অঙ্কনটা ক্লাস 6 ক্লাসে শিখেছো। এবার এটা আরেকটু এই দিক দিয়ে যেত। এখানে এক মাপ নিবে, ওই এককটা এক একক মাপ নিয়ে এখান থেকে বসিয়ে কাটবে। এবার স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করবে। আবার ঠিক এই বিন্দুতে একটা 90° অঙ্কন করতে হবে। দেখো কিভাবে করছি। এটা না সরিয়ে ছোট বড় করবে না, এখানে কাটবে। আবার এখান থেকে বসিয়ে এইখানে কাটবে। একই মাপ নিয়ে উপরে কাটছি, আবার এইভাবে। আর একটু এটাকে ঠিক করে নিচ্ছে। এবার স্কেলের সাহায্যে যুক্ত করছি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একটু দেখে নিয়ে সোজা করে টানলাম। এবার ওই এক একক একই মাপ এক একক মাপটা নিলাম, মাপটা নিয়ে এইখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটার সঙ্গে 0 থেকে এই বিন্দুটাকে যুক্ত করে নিলাম। তখন এই যে দূরত্বটা হবে এই দূরত্বটাই হবে √3। এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি পি, এখানে একটা নাম দিতে পারি কিউ। এখান থেকে এইটা হচ্ছে √2, এটা হচ্ছে √3। এবার এখান থেকে বসিয়ে এইটার মাপটা নেবে, মাপটা নিয়ে পেন্সিল কম্পাসটাকে ঘুরিয়ে এটা সংখ্যা রেখাটায় কাটবে। সংখ্যা রেখাটায় যে বিন্দুটায় কেটেছে ওই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এইটাই হচ্ছে √3। এই বিন্দুটাই হচ্ছে √3। এটাকে নাম দিয়ে দিবে এস, অর্থাৎ লিখবে সংখ্যা রেখায় এস বিন্দুটি √3 কে রিপ্রেজেন্ট করছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা রেখা অঙ্কন করে 13/6, 14/6, 15/6 মূলত সংখ্যাগুলি স্থাপন করো। এখানে প্রথমে যেটা করতে হবে যে 13/6 তাকে পূর্ণ সংখ্যায় পরিণত করে নিচ্ছি। পরিণত করলে কি হবে? 2 পূর্ণ 1 6। 14/6 2 পূর্ণ 2 6। 15/6 2 পূর্ণ 3 6। তাহলে দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো সবগুলোই 2 থেকে বড় আর 3 থেকে ছোট। তাহলে আমরা কি করব না, সংখ্যা রেখা প্রথমে একটা দাগ টেনে নিচ্ছি। একটা দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার পর আমি মনে করো এইখানে এবার এই 2 থেকে 3, এই 2 কথার অর্থ কি? 2 কে লেখা যেতে পারে 12/6। 3 কেও লেখা যেতে পারে 18/6। সমতুল্য আকার, 2 এর সমতুল্য আকার, 3 এর সমতুল্য আকার। এবার 2 আর এই 3 এর মাঝের যে স্পেসটা রয়েছে এই মাঝের স্পেসটাকে কি করতে হবে? এখানে যেহেতু প্রত্যেকটা কি আছে 6 আছে,
হরটায় 6 আছে, তাহলে 6টা ভাগে ভাগ করতে হবে। তাহলে 1 2 3 4 5, আমি তাহলে 1 2 3 4 5 6 ভাগে ভাগ হয়ে গেছে। এবার প্রথম যে ঘরটা এইটাই হচ্ছে কত, 12/6 ছিল, তারপরেরটা কত হবে 13/6, তার পরেরটা কত হবে 14/6, তার পরেরটা কত হবে 15/6। বোঝা গেছে? এখানে আমরা এইভাবে যে কোনো মূলদ সংখ্যা রেখায় আমরা স্থাপন করতে পারবো। আমি পুরো প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করলাম। আমি আশা করি প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি আবার একবার দেখবে, তাতে সহজেই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো নতুন ভিডিও কখনো মিস না হয়ে যায়। হ্যাপি লার্নিং উইথ ম্যাথস ফান। থ্যাংক ইউ অল অফ ইউ।